এই দারুণ বিশ্লেষণে আপনাদের স্বাগত। আজ আমরা বেশ রোমাঞ্চকর একটা বিষয় নিয়ে কথা বলতে যাচ্ছি। ভাবুন তো, ইতিহাসের বাস্তব মানুষগুলোকে কিভাবে যুগের পর যুগ ধরে কাল্পনিক আর কখনো কখনো রীতিমতো অদ্ভুত সব ব্যঙ্গচিত্রে পরিণত করা হয়েছে, শুধুমাত্র মানুষের কল্পনা আর সস্তা বিনোদনের খোরাক জোগাতে। বিষয়টা অনেকটা একটা মিথ তৈরির যন্ত্র বা কল্পকথা বানানোর কারখানার মতো। আর সত্যি বলতে কি, প্রাচীর ইতিহাসই এই যন্ত্রের সবচেয়ে বড় শিকার। চলুন একটু গভীরে গিয়ে দেখি আসলে কিভাবেই পুরো ব্যাপারটা কাজ করে। শুরুতেই এই চমকপ্রদ প্রশ্নটা নিয়ে একটু ভাবা যাক। অটোমান সাম্রাজ্যের মতো এত বিশাল, এত গোছানো একটা রাজনৈতিক কেন্দ্র কিভাবে পশ্চিমাদের চোখে হঠাৎ করে জাদুমন্ত্র আর অবাধ যৌনাচারের একটা অদ্ভুত মঞ্চ হয়ে গেল? মানে ভক্স নিউজে বলা একটা আজব মিথের কথাই ধরুন না, মৃত্যুর দৌড় বা ডেথ রেস। বলা হতো কোনো উজিরের মৃত্যুদণ্ড হলে তাকে নাকি প্রাসাদের উদ্যানরক্ষকের সাথে দৌড়াতে হতো, আর তার বাঁচার উপায় ঠিক হতো তাকে দেওয়া শরবতের রঙের ওপর। সাদা শরবত পেলে বেঁচে গেল, আর লাল মানেই গর্দান যাবে। শুনলে মনে হবে কোনো ফ্যান্টাসি সিনেমার গল্প, তাই না? কিন্তু ইতিহাসকে এতটা অতিরঞ্জিত করার পেছনের আসল রহস্যটা কি? সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হলো এই আকাশ পাতাল তফাতটা। একদিকে দেখুন ইম্পিরিয়াল হারেম নিয়ে পশ্চিমা দুনিয়ার সেই মশলাদার ফ্যান্টাসি, যাকে তারা বিকৃত ক্ষমতার চরম একটা রূপ হিসেবে দাঁড় করিয়েছে, আর অন্যদিকে ঐতিহাসিক বাস্তবতা একদমই ভিন্ন। জানেন কি, হারেম আসলে কোনোভাবেই অসংযত জীবনযাপনের জায়গা ছিল না, বরং এটা ছিল রাজবংশের পারিবারিক রাজনীতির একটা অত্যন্ত সুশৃঙ্খল প্রাতিষ্ঠানিক কেন্দ্র। অনেকটা একটা বিশাল কড়া নিয়মকানুনে চলা কর্পোরেট হেডকোয়ার্টারের মতো। আচ্ছা, এবার এই পুরো ধাঁধার পেছনের কাঠামোটা একটু বুঝে নেওয়া যাক, যাকে বলে ওরিয়েন্টালিজম বা প্রাচ্যতত্ত্ব। ওরিয়েন্টালিজম শব্দটা একটু খটমট মনে হলেও কনসেপ্টটা কিন্তু বেশ সোজা। প্রখ্যাত চিন্তাবিদ এডওয়ার্ড সাইদ এই চমৎকার তত্ত্বটা দিয়েছেন। সোজা কথায়, পশ্চিমা লেখকরা ইসলামী বা প্রাচ্যের সভ্যতাকে ইচ্ছে করেই ক্ষয়িষ্ণু, কুসংস্কারাচ্ছন্ন আর স্বৈরাচারী হিসাবে তুলে ধরেছে। কেন জানেন? যাতে এর বিপরীতে দাঁড়িয়ে তারা নিজেদের, অর্থাৎ পশ্চিমা সভ্যতাকে গতিশীল, যুক্তিবাদী আর অনেক বেশি আধুনিক হিসাবে প্রমাণ করতে পারে। মূলত নিজেদের সাংস্কৃতিক শ্রেষ্ঠত্ব আর সাম্রাজ্যবাদকে জায়েজ করার জন্যই এই কাল্পনিক বৈপরীত্যের ফাঁদ পাতা হয়েছিল। আর হ্যাঁ, এই ধারণাগুলো কিন্তু একদিনে আকাশ থেকে পড়েনি। হোমারের ধ্রুপদী গ্রিস থেকে শুরু করে কিভাবে এই পশ্চিমা কল্পনাগুলোর ডালপালা মেলেছে তা দেখলে রীতিমতো অবাক হতে হয়। ১৪০০ শতকে চসারের লেখায় আমরা প্রাচ্যের এক রহস্যময় রূপ দেখতে পাই। এরপর ১৬০০ শতক আস্তে আস্তে অটোমান মরবারের এই মন গড়া কাহিনীগুলো ইউরোপের থিয়েটারগুলো একেবারে দখল করে নেয়। আর ১৮০০ শতকের কথা তো বাদই দিলাম। তখন ইউরোপে টার্কিরি বা তুর্কির সংস্কৃতির এক অদ্ভুত উন্মাদনা শুরু হয়। তুর্কি কফি থেকে শুরু করে পোশাক, সবকিছুই পশ্চিমা অভিজাতদের ফ্যাশন হয়ে দাঁড়ায়, যার সাথে আসল প্রাচ্যের হয়তো কোনো সম্পর্কই ছিল না। তত্ত্বের দিকটা তো আমরা দেখলাম, এবার চলুন দেখি কিভাবে এই মিথ তৈরির যন্ত্রটি একজন জলজ্জান্ত বাস্তব মানুষকে পুরোপুরি একটা ক্যারিকেচারে বদলে দেয়। আমাদের আজকের কেস স্টাডি, হুররেম সুলতান। ইতিহাস আর কল্পনার এই তুলনাটা আক্ষরিক অর্থেই অবিশ্বাস্য। বাস্তবে হুররেম সুলতান কে ছিলেন? তিনি ছিলেন একজন কৃতদাসী, যিনি নিজের মেধা আর যোগ্যতায় অটোমান সাম্রাজ্যের ইতিহাসে প্রথমবারের মতো আইনি স্ত্রী বা হাসেকি সুলতান হয়েছিলেন। তিনি ছিলেন সুলতানের অন্যতম রাজনৈতিক উপদেষ্টা এবং প্রচুর দাতব্য কাজের পৃষ্ঠপোষক। কিন্তু ইউরোপীয় নাট্যকাররা থিয়েটারের টিকিট বিক্রির জন্য তাকে কি বানালো? রোকসেলানা, একজন ডাইনি, অতি যৌন আবেদনময়ী নারী, আর এমন এক ভয়ঙ্কর ষড়যন্ত্রকারী যে ক্ষমতা ধরে রাখতে নিজের সন্তানদেরও খুন করতে ছাড়ে না। মানে স্রেফ আকাশ আর পাতাল তফাত। সবচেয়ে মজার ব্যাপারটা কি জানেন? সেই যুগের কিছু ইউরোপীয় পর্যবেক্ষক নিজেরাই এই জালিয়াতির কথা স্বীকার করে গেছেন। যেমন ধরুন, সপ্তদশ শতকের ফরাসি দূতাবাসের সচিব ফ্রাঁসোয়া পেটিস দে লাক্রোয়া বা লেডি মেরি মন্টেগু, তারা একদম সাফ বলে গেছেন যে তাদের আগের লেখকরা হারেমের বাস্তব চিত্র তুলে ধরার বদলে স্রেফ নিজেদের দেশের মানুষের রুচি মেটাতে মন গড়া সব প্রেমের দৃশ্য পেতেছিলেন। সোজা কথায়, ইতিহাস সংরক্ষণের চেয়ে মশলাদার ফ্যান্টাসি বিক্রি করতেই তাদের বেশি আগ্রহ ছিল। এই উক্তিটা একটু খেয়াল করুন। মোস্তফার রক্তই এই বিয়ের চুক্তিতে স্বাক্ষর করবে। কি দারুণ নাটকীয়, তাই না? ১৬৪৩ সালে জন দেমারেসের লেখা রুকসেলানা নাটক থেকে এটা নেয়া। ফুলকে গ্রেভিল বা দেমারেসের মতো নাট্যকাররা সুলতান সুলেমানের বড় ছেলে প্রিন্স মোস্তফার মর্মান্তিক মৃত্যুদণ্ডকে একদম ১৬ আনা পুঁজি করেছিলেন। বাস্তবে মোস্তফার মৃত্যুর পেছনে অনেক জটিল রাজনৈতিক কারণ থাকলেও তারা হুররেমকে স্রেফ একজন ক্ষমতালোভী নির্দয় খলনায়িকা হিসেবেই দেখিয়েছেন। আর বলাই বাহুল্য, পশ্চিমা দর্শকদের কাছে এই নিষ্ঠুর প্রাচ্যের গল্পটা রীতিমতো সুপারহিট হয়েছিল। কিন্তু যখনই আপনি প্রকৃত ঐতিহাসিক বইপত্র ঘাঁটবেন, ইম্পেরিয়াল হারেমের আসল চিত্রটা আপনার সামনে পরিষ্কার হয়ে যাবে। এই উৎসগুলো খুব সুন্দরভাবে প্রমাণ করে যে বাস্তব তথ্য আর প্রাচ্যের স্বৈরতন্ত্র প্রমাণের জন্য বানানো কল্পকাহিনীর মধ্যে
কতটা বিশাল ব্যবধান ছিল। পশ্চিমা সাহিত্য যেগুলোকে স্রেফ কামুকতার আখড়া হিসেবে বর্ণনা করেছিল সেগুলো আদতে ছিল অত্যন্ত গোছানো রাজনৈতিক আর সামাজিক প্রতিষ্ঠান। এখন আপনার মনে হতে পারে এগুলো তো সব শত শত বছর আগের কথা, কিন্তু না, আধুনিক মিডিয়া কিভাবে আজও এই বহিরাগত প্রাচ্যকে বিক্রি করছে চলুন সেটা একটু দেখি। বিশ্বজুড়ে তুমুল হিট হওয়া তুর্কি সিরিজ দ্য ম্যাগনিফিসেন্ট সেঞ্চুরির নাম তো নিশ্চয়ই শুনেছেন, কিন্তু সিরিজটি আসলে কি বিক্রি করছে এই তালিকার দিকে একটু চোখ বুলিয়ে নিন। বেলি ড্যান্সার, জাদুবিদ্যা, এমনকি ড্রাগনের উপস্থিতি, সাথে চরম নারীবিদ্বেষ আর প্রাসাদের ভেতরের অবিশ্বাস্য সব ষড়যন্ত্র, এগুলো সবই কিন্তু ইতিহাসের মোড়কে সে পুরনো এক্সটিক বা বহিরাগত স্টেরিওটাইপগুলোকেই নতুন করে আমাদের গিলিয়ে দিচ্ছে। আধুনিক মিডিয়ার এই কাজ কারবারগুলো মেলালে পুরো ব্যাপারটা একদম দিনের আলোর মতো পরিষ্কার হয়ে যায়। অনেকেই দ্য ম্যাগনিফিসেন্ট সেঞ্চুরিকে তুর্কি টিউডোর্স বলে ডাকেন। কেন জানেন? কারণ পশ্চিমা শো দ্য টিউডোর্স বা ফ্যান্টাসি সিরিজ গেম অফ থ্রোনসে ঠিক যে ধরনের রাজনৈতিক ড্রামা, উত্তেজনা আর চরম প্রতিদ্বন্দ্বিতা দেখানো হয়, এই তুর্কি সিরিজটিও বিশ্ববাজার ধরার জন্য হুবহু সেই একই পশ্চিমা ফর্মুলা ব্যবহার করেছে। প্রাচ্যকে পশ্চিমা মোড়কে বেচার এর চেয়ে নিখুঁত উদাহরণ আর কি হতে পারে? আর এখান থেকেই আসে একটা দারুণ কনসেপ্ট, রিওরিয়েন্টালিজম। বিষয়টা বেশ অদ্ভুত। এর মানে হল, যখন প্রাচীর নির্মাতারা নিজেরাই নিজেদের সংস্কৃতিকে তুলে ধরতে গিয়ে সেই পুরনো পশ্চিমা স্টিরিওটাইপগুলোকেই হাতিয়ার হিসেবে ব্যবহার করেন। কেন? ওই যে বাণিজ্যিক সফলতা। দ্য ম্যাগনিফিসেন্ট সেঞ্চুরি ঠিক এই কাজটাই করেছে। ঐতিহাসিক সত্যতার চেয়ে তারা বিনোদন আর গ্লোবাল মার্কেটকেই বেশি গুরুত্ব দিয়েছে। তবে স্বস্তির বিষয় হল, অনেকেই এখন এই মিথগুলোকে চ্যালেঞ্জ করছেন। চলুন দেখি কিভাবে এই ঐতিহাসিক সত্যকে পুনরুদ্ধার করা হচ্ছে। এই তুলনাটা সত্যিই গভীরভাবে ভাবার মতো। বাণিজ্যিক টিভি শোগুলো দাসত্বকে রীতিমতো গ্ল্যামারাইজ করে, যেখানে জাদুকরি সব ষড়যন্ত্রই আসল ফোকাস। কিন্তু 2003 সালে ওজে নিউলার লেখা নাটক আনঅফিশিয়াল রক্সেলানা সম্পূর্ণ ভিন্ন একটা চিত্র তুলে ধরেছে। এখানে কোনো জাঁকজমকপূর্ণ রূপকথা নেই, বরং আছে দাসপ্রথার অমানবিক ট্রমা, নিজের শেকড়ের প্রতি হুরেরেমের আকুলতা আর প্রাসাদে নারীদের মধ্যকার আসল সংহতির গল্প। এটা আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় যে ইতিহাস কতটা বহুমাত্রিক আর গভীর হতে পারে। পশ্চিমা কল্পনার ওই ডাইনি বা খলনায়িকার খোলস ছেড়ে বেরিয়ে এলে হুররেম সুলতানের আসল অবদানটা কিন্তু ভীষণ শক্তিশালী। তিনি অটোমান ইতিহাসে নারীদের সুলতানি নামের এক অভূতপূর্ব যুগের সূচনা করেছিলেন। ভাবা যায়, এর ফলে রাজবংশীয় নারীরা সরাসরি রাষ্ট্রীয় রাজনীতি আর প্রশাসনে জড়িত হওয়ার সুযোগ পেয়েছিলেন। ওই ধ্বংসাত্মক ওরিয়েন্টালিস্ট ব্যঙ্গচিত্রের বাইরে এটাই হলো তার আসল উত্তরাধিকার, যা সেই যুগে এক বিশাল গেম চেঞ্জার ছিল। আমাদের এই বিশ্লেষণের একেবারে শেষ পর্যায়ে এসে আপনাদের জন্য একটা প্রশ্ন রেখে যেতে চাই। আনঅফিশিয়াল রোকসেলানা নাটক থেকেই নেওয়া এই প্রশ্নটি। একটু ভেবে দেখবেন, আমরা কি ইতিহাসকে সত্যিই তার সত্যতার জন্য গ্রহণ করি, নাকি শুধুমাত্র একটা আকর্ষণীয় মশলাদার গল্প বলে সেটাকে আমরা বিশ্বাস করতে ভালোবাসি? সস্তা বিনোদন কিভাবে আমাদের সামগ্রিক ঐতিহাসিক স্মৃতিকে নিয়ন্ত্রণ করে, এটা বোধহয় তারই সবচেয়ে বড় প্রমাণ। আশা করি আজকের পর থেকে ইতিহাসকে আপনিও একটু অন্য চোখে দেখতে শুরু করবেন।